আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি সমাস নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি সমাস। সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। অর্থাৎ এখানে আমরা একাধিক পদকে এখানে পদের মিলন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একাধিক পদের মিলন হবে এবং সেখানে পদগুলো সংক্ষেপ হয়ে যাবে এবং এখানে একটা আহ, কি আহ, নতুন শব্দ গঠন হবে। আমরা বলতে পারি যে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। তো আমরা এখানে সমাস যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে একটা নতুন শব্দ গঠিত হবে এবং অর্থ সম্বন্ধ আছে এরকম একাধিক শব্দ হতে হবে। তো সেগুলো একত্রে যুক্ত হয়ে বা সংক্ষেপে মিলন হয়ে একটি সমাসের সৃষ্টি হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছি যে কি উদ্দেশ্যে এই সমাস এর সৃষ্টি বা এর উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে বাক্যের শব্দের ব্যবহার সংক্ষেপ করা। অর্থাৎ বাক্যে যে আমরা শব্দগুলো ব্যবহার করব সেটার সংক্ষেপ ব্যবহার করাবে। এই উদ্দেশ্য হচ্ছে এই সমাসের। তো দেখতে পাচ্ছি সমাস দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। অর্থাৎ সমাস দ্বারা এখানে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হবে এবং এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। অর্থাৎ সমাস হচ্ছে একটি শব্দ তৈরি ও প্রয়োগের বিশেষ রীতি। এটার উৎস কি? সমাসের উৎস কি? সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে, তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্ত প্রচুর পাওয়া যায়। সেগুলোতে সংস্কৃতির নিয়ম খাটে না। তো আমরা এখন দেখি যে সমাসকে ভালোভাবে, এখানে আমার বানানটা একটু কারেকশন করতে হবে। এখানে হবে সমাজকে ভালোভাবে বোঝার জন্য কয়েকটি বিষয় জানা খুবই জরুরি। তো সেই বিষয়গুলো কি আমরা একটু দেখে নেব। সেটা হচ্ছে সমস্ত পদ, সমসমান পদ। এখানে আমরা আসলে আমার টাইপিং এ অনেকগুলো ভুল রয়েছে, আমি একটু দেখি। আচ্ছা, সমস্ত পদ বা সমসমান পদ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমসমান পদ, পূর্বপদ, উত্তরপদ বা পরপদ এবং ব্যাসবাক্য, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা সমস্ত পদ কি? সমস্ত পদ হচ্ছে সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদের নাম হচ্ছে সমস্ত পদ। অর্থাৎ সমাস প্রক্রিয়ায় যে সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটা থাকবে সেটি হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটার অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। এরপর আমরা পাবো পূর্বপদ এবং উত্তরপদ। পূর্বপদ কি? সমাসযুক্ত পদের প্রথম অংশ বা শব্দকে পূর্বপদ বলা হয়। আর পরপদ হচ্ছে সমাসযুক্ত পদের পরবর্তী অংশ বা শব্দ। তো আমরা যদি এটাকে চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তো আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এটিকে একটু চিত্রের মাধ্যমে দেখি যে সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য সমস্ত পদ ভেঙে বাক্যাংশ করা হয়, তার নাম সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আমরা এখানে একটি চিত্রের মাধ্যমে যদি দেখি যে সমাসের মধ্যে আমরা একটি দেখতে পাচ্ছি যে সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহাসন, এই তিনটি শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিংহাসন। এখানে হচ্ছে ব্যাস বাক্য হচ্ছে সিংহ চিহ্নিত আসন, এটি হচ্ছে ব্যাস বাক্য, এবং যে সিংহাসন এটি হচ্ছে সমস্ত পদ। এখানে দেখতে পাচ্ছি যে সিংহ চিহ্নিত আসন, তিনটি শব্দ, প্রত্যেকটি এক একটি সমসমান পদ। তো একটি সমাসে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এই বেসিক জিনিসগুলো খুবই ভালো করে জেনে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাস বাক্য এবং সমস্ত পদ সমসমান পদ। তো এই জিনিসগুলো আপনারা খুবই ভালো করে মনোযোগ সহকারে আপনারা মুখস্থ করে রাখবেন। সমাসের প্রকারভেদ যদি আমরা দেখি, সমাস প্রধানত 6 প্রকার। তো এর মধ্যে রয়েছে দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী, দ্বিগু, অব্যয়ীভাব সমাস। তবে কিছু মতভেদ রয়েছে। দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত করেছেন, আবার কেউ কেউ কর্মধারয়কে তৎপুরুষের সমাসে অন্তর্ভুক্ত করেছেন। তো এই দিক থেকে সমাস আমাদের মূলত 4 প্রকার, সেটা হচ্ছে দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রী এবং অব্যয়ীভাব সমাস। কিন্তু সাধারণভাবে 6টি সমাসের আলোচনা আমরা এখানে দেখব।
এছাড়াও আরো কিছু সমাস রয়েছে, প্রাদি, নিত্য, অলুক ইত্যাদি কয়েকটি অপ্রধান সমাস রয়েছে। তো আমরা যদি এখন দেখি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসটা আসলে কি? দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। এখানে দুটি পদের অর্থই প্রাধান্য থাকবে, যেমন সোনা রূপা, সমস্ত পদের ব্যাসবাক্য সোনা ও রূপা। তো নিচের বাক্যে আমরা সমস্ত পদের প্রয়োগ থেকে এর পূর্বপদ ও পরপদের প্রাধান্যটা একটু দেখব। যে সোনা রূপার দাম বেড়ে গেছে, অর্থাৎ সোনার দামও বেড়ে গেছে, রূপার দামও বেড়ে গেছে। এখানে দুইটি পদেরই অর্থাৎ পূর্বপদ এবং পরপদ এই দুটি পদেরই সমান প্রাধান্য থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয় বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে, যেমন মা ও বাবা, মা বাবা, স্বর্গ ও নরক, স্বর্গ নরক। এখানে সমজাতীয় বোঝাবে। জমা ও খরচ, অর্থাৎ জমা দিয়েও যা বোঝাচ্ছে, খরচ দিয়েও তা বোঝাচ্ছে। এখানে স্বর্গ ও নরক সমজাতীয়। এরপর দেখতে পাচ্ছি হাত, পা, 19-20, তুমি, আমি। তো এই জাতীয় জিনিসগুলো বোঝাবে, সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। কিছু কিছু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে। এই ধরনের দ্বন্দ্ব সমাসের নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। যেমন আমরা দেখতে পাচ্ছি হাতে ও কলমে, হাতে কলমে, চোখে মুখে, চোখে মুখে, এই ধরনের ইত্যাদি। সমসমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে, যেমন সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি গোলাম, হাত পা চোখ ও কান, হাত পা চোখ কান ইত্যাদি। তো এরপর আমরা দেখব কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটা কি? যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। আমরা দ্বন্দ্ব সমাসে দেখতে পেরেছি যে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ এখানে প্রাধান্য পেয়েছে। দ্বন্দ্বতে পূর্বপদ এবং পরপদ দুটারই প্রাধান্য ছিল, কিন্তু কর্মধারয় সমাসে শুধুমাত্র পরপদের অর্থ প্রাধান্য থাকবে। সেটাই হবে আমাদের কর্মধারয় সমাস। যেমন গোলাপ ফুল, যা কাঁচা তাই মিঠা, কাঁচা ও মিঠা। এখানে গোলাপ নামের ফুল দেখতে পাচ্ছি আমরা। এখানে কিছু কর্মধারয় সমাসে সমসমান পদে যে যোজক থাকে, যেমন খাস যে জমি, খাস জমি, চিত যে সাঁতার, চিত সাঁতার, ভাজা যে বেগুন, বেগুন ভাজা, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে শেষের যে পদটা এটার প্রাধান্য রয়েছে। কনক যে চাপা, কনক চাপা, টাক যে মাথা, টাক মাথা, যে চালাক সে চতুর, চালাক চতুর, যে শান্ত সে শিষ্ট, শান্ত শিষ্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়, যেগুলো দ্বিগু কর্মধারায় বলে। যেমন 3 ফলের সমাহার, ত্রিফলা, 4 রাস্তার মিলন, চৌরাস্তা। এরকম যেগুলো হচ্ছে সংখ্যা থাকবে, সেগুলো হবে আমাদের দ্বিগু কর্মধারায়। এরপর দেখতে পাচ্ছি কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। এগুলো মধ্যপদলোপী কর্মধারয় নামে পরিচিত। যেমন আমরা দেখতে পাচ্ছি ঘি মাখানো ভাত, ঘি ভাত, হাতে পরা হয় যে ঘড়ি, হাত ঘড়ি, ঘরে আচ্ছাদিত জামাই, ঘর জামাই, বিজয় নির্দেশক পতাকা, বিজয় পতাকা। এখানে দেখতে পাচ্ছি ঘ নম্বর, যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান, কিন্তু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গেও গুণবাচক শব্দের সমাস হয়। এগুলোকে উপমান কর্মধারয় সমাস বলা হয়। দেখতে পাচ্ছি কাজলের মতো কালো, কাজল কালো, শস্যের মতো ব্যস্ত, শস্য ব্যস্ত। এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়। তো ও নম্বরে আমরা পাচ্ছি যাকে তুলনা করা হয় তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের উপমান পদের সমাস হয়, এগুলোকে উপমিত কর্মধারয় সমাস বলে। তো এই সমাসে উভয় পদেই বিশেষ্য হয়। চ নম্বর দেখতে পাচ্ছি কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়, এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, মন রূপ মাঝি, মন মাঝি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে এর দ্বিতীয় পার্ট নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।